প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য এই কনকনে শীতে সবাই বসে আছেন। আজকের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবার নির্বাচিত মহিলা কাউন্সিলর, ফাইট ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, সফল নারী নেত্রী অ্যাডভোকেট রেহানা বেগম রানু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসতেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবার নির্বাচিত সফল মহিলা কাউন্সিলর, বিশিষ্ট নারী নেত্রী, ফাইট ফর হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রেহানা বেগম রানু এখন প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন। আমি রনিজ ভাইকে দেখছি না, মুখ্যমন্ত্রী রনিজ ভাই সামনে, আমার অসংখ্য শ্রদ্ধাভাজন মুরব্বীরা, স্নেহভাজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার 40 বছর হয়ে গেছে, কিন্তু আমরা যখন গভীর রাতে কান পাতি, কান পেতে আসতে পারছেন না, তখন আমি আমার একটা অনুষ্ঠানের স্থলে ছিলাম, আগ্রাবাদ আমার এলাকা। যার অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ হয়েছে তখনই আমাকে রনিজ ভাই ফোন করলেন, অর্থাৎ তখন বোধহয় 6টা হবে। আমি কিন্তু আপনাদের পূর্ব নির্ধারিত কোনো বক্তার নই, কিন্তু আমি অনুভব করলাম যে আপনাদের সাথে আমার যেন একটু পরিচয় হয়, আপনাদের সাথে যেন আমার মেল বন্ধন তৈরি হয়, একটা ভালোবাসার সম্পর্ক হয়। সেজন্যই আমি ছুটে এসেছি সে শহর থেকে আপনাদের সাথে ভালোবাসার সম্পর্ক করার জন্য। আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতে জানত। তার জীবনের একটি ঘটনা আমাকে অনুপ্রাণিত করে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হওয়ার জন্য। আমি যখন খুব ছোট স্কুলে পড়ি, আমি খেলাধুলা করতাম, প্রকৃত অর্থে আমি সাংস্কৃতিক কর্মী। আমি তো 17 হাত মানে বেশি দেখছিলাম, দেখুন 17 কত
সারা বাংলাদেশের মানুষকে ভালোবেসে তিনি বারে বারে তিনি কারাগারে গিয়েছেন। একদিন কারাগার থেকে বের হয়ে উনি জেলের গেট পর্যন্ত বের হতে পারেন না, আবার কারাগারে ঢোকা হয়েছে। তার যিনি সহধর্মিনী ছিলেন বেগম ফজিলাতুন্নেসা, তিনি বলেছেন যে ফিরে না আসতে প্যারোলে মুক্তি না আনবো। তার সহধর্মিনীও ছিলেন সেরকম, যে বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলার মানুষকে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য, নিরাপত্তার সাথে বসবাস দেওয়ার জন্য সংগ্রাম করার অনুপ্রাণিত করেছেন। কেউ তারা আত্মকেন্দ্রিক ছিলেন না। সেই বঙ্গবন্ধুর টানেই কিন্তু আমরা আজকে যদি বলি যে না রাজনীতি করব, আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য নয়। আজকে বন্ধুরা আপনারা শুনবেন, অনেকেই বলেন যে স্বাধীনতার 40 বছর হয়ে গেল, আমরা কি পেয়েছি? ঠিক কিনা, বলে কিনা? আমরা কি পেয়েছি? আহাজারি রীতিমতো। একজন মানুষ কি দাঁড়িয়ে বলতে পারে না যে আমরা বাংলাদেশকে কি দিলাম? কি পেয়েছি নয়, কি দিলাম বাংলাদেশকে? বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। তার অমোঘ বাণী, যার তর্জনী উঠিয়ে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। সেদিন বাংলার মানুষ একতাবদ্ধ হয়েছিল একজন অসাধারণ কবি, পৃথিবীর শ্রেষ্ঠ কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে একত্রিত হয়েছিল। সেদিন এমন কোন মানুষ নেই যার রক্তের ধমনীতে বাংলার মুক্তির কথা আসে নাই, মুক্তিযুদ্ধের কথা আসে নাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকে সে সময় মুক্তিযোদ্ধা ছিল, রাজাকার আল বদর আল শামস ছাড়া। এদেশের মানুষ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে বাঙালি বীরের জাতি বঙ্গবন্ধু। সেটি আমাদের পরিচিতি দিয়েছে বিশ্বের দরবারে। বাঙালি মানি বঙ্গবন্ধু, বাঙালি মানি আপোষ করে না অন্যায়ের সাথে। সাতকানিয়াবাসীও কখনো আপোষ করবে না অন্যায়ের সাথে। পুরা বাংলাদেশের মানুষ সেদিন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পাওয়ার জন্য বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি লাল সবুজের পতাকা পেয়েছি, যেই পতাকা এখনো সগৌরবে উজ্জ্বল, যার বুক চিরে এখনো লাল সূর্য কথা বলে। এই সূর্য উদিত হয়েছে, যতদিন পৃথিবী নামক গ্রহ থাকবে এই সূর্য অস্তমিত হবে না। আপনারা যারা এখানে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মনোবল কথা বলে। বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধ হচ্ছে, সেখানে প্রত্যেকেই আপনারা মুক্তিযোদ্ধা। বাংলাদেশের পতাকাকে কখনো এই সূর্যকে অস্তমিত হতে আপনারা দেবেন না। বাংলাদেশের মানুষ যারা বায়ান্নের ভাষা আন্দোলন হয়েছিল, বাঙালি মায়ের ভাষার জন্য রক্ত দিয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে 30 লক্ষ শহীদ। আমরা বলি 2 লক্ষ মা-বোন, না, 7 লক্ষ মা-বোন নির্যাতিত হয়েছে। আজকে যখন যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল ভাঙার কথা ছিল। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক আইন, 73 সালের সেই আইনগুলো নিয়ে আপনারা এখন ছিনিমিনি খেলবেন, এটা তো হতে দেওয়া যায় না। আপনারা যখন ক্ষমতায় যান তখন হাওয়া ভবন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে সিন্ডিকেট করে আপনারা বাংলার জনগণের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন। আপনারা হাওয়া ভবনে থাকেন, শূন্যে কথা বলেন, মাটি মানুষের কথা শুনেন না। কৃষককে সারের জন্য নিহত হতে হয়, কৃষককে গুলি করে হত্যা করা হয় আমার দেশের। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, কৃষকের পেছনে সার জোড়ায়, তখন তাকে প্রাণ দিতে হয় না। সেটাই হচ্ছে স্বাধীনতার সপক্ষের শক্তির কাজ। আজকে বাংলাদেশ 2টি ধারায় বিভক্ত হয়ে গেছে। একদিকে শয়তান চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, আর একদিকে দেশপ্রেমিক শক্তি। বাংলার মানুষের ভাগ্য নির্ধারণ করবে। আপনারা কোন শক্তিকে বেছে নেবেন? স্বাধীনতার সপক্ষের শক্তি, দেশপ্রেম নিয়ে কাজ করবে সেই শক্তি, নাকি শয়তান চক্র যারা হাওয়া ভবনের মতো সিন্ডিকেট করে যারা বাংলার মানুষের ভাগ্যকে হরণ করবে? সেটি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আপনারা দেখেছেন সংগ্রামী বন্ধুরা, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। বাংলাদেশ বিশ্বের মধ্যে
ওরাও নাকি আপনার সাক্ষী দেওয়ার জন্য টাকা খেয়ে আসে ওখানকার লোক। মানুষ এখন আর গাঁজা খায় না, মানুষকে এখন আর আপনারা যা পড়াবেন তা করবে না। আপনারা দেখেছেন তারা যখন ক্ষমতায়, রমনার বটমূলে বোমা হামলা হয়, যশোরের উদীচীর প্রোগ্রামে বোমা হামলা হয়, হুমায়ুন আজাদকে হত্যা করা হয়। কি কারণে? কবি শামসুর রহমানের উপরে হামলা করা হয়। তাদের ভয় সত্য সুন্দরকে, কারণ সত্য হলো সূর্য আলোকের মতো সত্য, দিবালোকের মতো সত্য। এই সত্যকে ধারণ করার ক্ষমতা এই শক্তির, অপশক্তির নাই। কারণ সত্যকে কখনো মানুষ ধারণ করতে পারে না, খারাপ মানুষ। আপনারা জানেন এই বোমা হামলা যখন হয়, সিরিজ বোমা হামলা, তখন কিন্তু তাদের গুলি ছিল একরকম। আপনারা খেয়াল করবেন যখন বাংলা ভাই আবিষ্কার হয়, শেখ আব্দুর রহমান বলে বাংলা ভাই বলে তো কিছু নাই, বেগম খালেদা জিয়া বলেছেন। এটা মিডিয়ার সিস্টেম। কিন্তু কিছুদিন পর জানা গেল যে এই বাংলা ভাইও তাদের সৃষ্টি, ওটা মিডিয়ার সৃষ্টি নয়। তাহলে বাংলা ভাই অস্তিত্ব আছে, কে করেছে? সেই জামাত জোট সরকার, যারা একদিন চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক। আমরা যে সময় বিজয় দিবস পালন করি, আমরা যে সময় শহীদ মিনারে যে পুষ্পস্তবক অর্পণ করি, শহীদদের শ্রদ্ধা জানাই, তারা তখন সেই ষড়যন্ত্রের জাল একের পর এক ভুলতে থাকে। কারণ পরাজয়ের গ্লানি তারা এখনো ভুলতে পারে নাই। তাই এখনো তারা ট্রাইব্যুনাল ভেঙে সেই গোলাম আজমকে রক্ষা করার জন্য তারা চ্যানেলে খুলে বসেছে। দেখবেন কিছু চ্যানেলে সার বলে গোলাম আজমের ইন্টারভিউ নেওয়া হয়েছে। ধিক্কার জানাই সেই সাংবাদিককে, সেই মিডিয়াকে। কয়েকদিন আগে আমরা প্রেস ক্লাবে তার কুশপুত্র তালিকা দেওয়া করেছি এবং আমরা বলেছি সরকারের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের নীতিমালা থাকতে হবে সেই মিডিয়ার উপর। মিডিয়ার নামে যা ইচ্ছা তাই বাংলাদেশে করতে দেওয়া যাবে না। এটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের মানুষ মানুষকে ভালোবাসতে জানে, মাতৃভাষার জন্য, দেশের জন্য তারা প্রাণ দিতে জানে, তারা হাঁটতে জানে না। এদেশের ধুলি কণা মাটি তা রাখে। এবার আপনারা বলতে পারেন 10 টাকা দামের চাল তো খাওয়ানো যাবে না। যারা কৃষক শ্রেণী, শোষিত শ্রেণী, তাদেরকে মাঠে মারা যাবে, এরকম কাজ করতে দেওয়া যাবে। আন্তর্জাতিকভাবে যদি তেলের দাম বাড়ে, আন্তর্জাতিকভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে, আমার দেশে শুধু একটা কোনো পলিসি থাকতে পারে না, আলাদা করে থাকতে পারে না। এটা আপনারা যদি শিক্ষার আলো, নাগরিক যতদিন সচেতন হবে না, আপনারা সবাই এখানে ট্যাক্স পে করেন। একজন রিক্সা চালক ট্যাক্স দেয়, একজন কৃষক ট্যাক্স দেয়, একজন গ্রামের মানুষ যে পরিশ্রম করে, যে দুর্নীতি করেছে কলমের আগা দিয়ে, সে তো সে পরিশ্রম করে না, সে আপনার আমার ভাগ্য লুণ্ঠন করে। তার বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে, এই সাতকানিয়াবাসীকে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে। সে যেই রাজনীতিবিদ হোক, যেই ক্ষমতায় যাও, আমার আওয়ামী লীগের লোক হলে আওয়ামী লীগের লোক, তাকে আপনার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। আপনাকে সেই কারণে শিক্ষিত হতে হবে। স্বাধীনতার মূল মন্ত্র কিন্তু সেই জায়গায় আপনাকে সচেতন হতে হবে। আপনার অধিকার আপনাকে কেড়ে নিতে হবে। বঙ্গবন্ধু সেই স্বপ্ন দেখেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে লুট করতে চেয়েছে রাজাকার আল বদর আল সাউদ। কিন্তু সেই স্বপ্ন যে অর্ধ স্বপ্ন, পরিপূর্ণ বাস্তবায়ন দেওয়ার জন্য আজকে বিজয় দিবসের আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদেরকে স্বাধীনতার মুক্তিযুদ্ধে ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। সেই অস্ত্র বাংলাদেশের, একটি মুখ বাংলাদেশ, সে বাংলাদেশের জনগণ। আপনারা বাংলাদেশের মাটিকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, স্বাধীনতাকে ভালোবাসলে, তাহলে রাজাকার আল বদর আল সাউদ আপনাদের মনোবলের কারণে বিতাড়িত হবে বাংলাদেশ থেকে। আপনারা এখনো আন্দোলনে সমবেত থাকতে হবে। আপনাদের মনোবল কথা বলবে, সাতকানিয়াবাসীর মনোবল কথা বলবে। এদেশের মাটিতে রাজাকার আল বদর আল সাউদের ঠাঁই হবে না, গোলাম আজমের ফাঁসি হবে। আল বদর
বাপ কি দোষ করেছিল? 71 সালে সেই মা বোনেরা যাদের সম্ভ্রম লুণ্ঠন হয়েছে, সে তো আপনার মেয়ে হতে পারে। আপনারা এখানে যারা পিতা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনার চোখের সামনে আপনার মেয়ের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, আপনি কি করবেন তাদেরকে? আজকে যারা এখানে ইয়াং জেনারেশন আছেন, তরুণ কিশোর ভাইয়েরা, আপনাদের সামনে আপনার বোনের যদি সম্ভ্রম লুণ্ঠন করা হয়, কোন শাস্তি দিবেন আপনি বলেন? আপনারা তাদেরকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন আপনারা? খুন করতে ইচ্ছা হবে কিনা? তাদেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করে বাঘ দিয়ে, তাদেরকে শিকারি কুকুর দিয়ে তাদেরকে বিচার করা উচিত ছিল। মাঠে ময়দানে তাদেরকে শিয়াল কুকুর দিয়ে বিচার করা উচিত ছিল। কিন্তু আমরা আইনের শাসন বিশ্বাস করি বলে এখনো পর্যন্ত আইনের প্রক্রিয়ায় তাদেরকে আমরা বিচারাধীন রেখেছি, ট্রাইব্যুনাল গঠন করেছি। তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। এটা পৃথিবীতে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হলে যুদ্ধ অপরাধীদের বিচার করতেই হবে, নতুবা আমরা এই সরকারকেও ক্ষমা করতে পারি না। কারণ এই আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল তারা যুদ্ধ অপরাধীদের বিচার করবে, তারাও দীর্ঘসূত্রিতা করতে পারে না। বিচার করতেই হবে, কারণ জনগণ বিশাল ম্যান্ডেট দিয়েছে, তরুণ সমাজ ম্যান্ডেট দিয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আপনারা গভীর রাতে আমি যে কথা বলে শুরু করেছিলাম, কান পেতে শুনবেন আমার কথা কি সত্য না মিথ্যা। আমি রাত 3টা 4টায় কখনো জেগে থাকি, দেখবেন মুক্তিযোদ্ধারা আপনাদের সাথে কথা বলছে, আমাদের ঋণ শোধ হবে না, আমাদের ঋণ শোধ হবে না। এক সাগর যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা দিয়েছি তোমাদের, তোমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা তো যুদ্ধ করে স্বাধীন করেছি দেশটাকে। তোমরা আরেকটা নতুন করে অস্ত্র ধরো সারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। কেন রাজাকারের গাড়িতে পতাকা উঠবে? এর চেয়ে আমাদের লজ্জার কিছু থাকতে পারে না। কেন রাজাকারী বাংলার মাটিতে এখনো বুক ভরে নিঃশ্বাস দিবে? এই জন্যে আমরা মুক্তিযুদ্ধ করি নাই। সেজন্য সাতকানিয়াবাসীকে জাগতে হবে, তরুণ সমাজকে জাগতে হবে, কথা বলতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো সেটা। শিক্ষার মৌলিক উদ্দেশ্য প্রকৃত মানুষ হওয়া, শুধু সার্টিফিকেট ধারী হওয়া না। যারা আমার কৃষকের ভাগ্যকে লুণ্ঠন করে, যারা আমার রিক্সা চালক ভাইয়ের ভাগ্য লুণ্ঠন করে, যারা শ্রমজীবী মানুষের ভাগ্যকে লুণ্ঠন করে, যারা ক্ষমতায় গিয়ে, যারা বড় আমলা হয়ে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এই জন্যই বলছি মুক্তিযুদ্ধ আরেকটা করতে হবে, সেই অস্ত্র আপনাদেরকে ধরতে হবে। সেটা একমাত্র শিক্ষার আলোর মশাল। যে শিক্ষিত মানুষ কখনো চুপচাপ থাকতে পারে না। আমি প্রায়শই একটি কথা বলি, যেহেতু আমি শিক্ষা ট্রেনিং কমিটির চেয়ারম্যান, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি বলি যে শিক্ষার মৌলিক উদ্দেশ্য তুমি ক্লাসে কেবল ফার্স্ট হবে তা না, জীবন জীবিকার জন্য তোমাকে দক্ষ হতে হবে, তোমাকে অর্থ উপার্জন করতে হবে। কিন্তু প্রথম শর্ত, তোমাকে প্রথম শ্রেণীর ভালো মানুষ হতে হবে। যখনই তুমি ভালো মানুষ, তখনই তুমি ভালো ছাত্র। শিক্ষার মৌলিক উদ্দেশ্য মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। শিক্ষার মৌলিক উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, বিবেককে নাড়া দেওয়া, বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, নিজেকে নিজে দাঁড় করাতে হবে। আমি কোনটা ভালো করছি, কোনটা মন্দ করছি, কোনটা অন্যায় কাজ, কোনটা ন্যায় কাজ। যদি আমি সেটার উত্তর দিতে না পারি, আমার শিক্ষা ব্যর্থ হয়ে যায়, আমার স্বাধীনতা ব্যর্থ হয়ে যায়। যারা আজকে আমার দেশের দিকে রক্তচক্ষু নিয়ে দেখে, যারা আজকে যে শকুনেরা আজকে আমার ধূলিকণাকে কালিমা লিপ্ত করতে চাই, তাদের উদ্দেশ্যে বলি, অতন্ত্র প্রহরী হিসাবে আছে আজকে এই মাঠে তরুণ সমাজ, যুব সমাজ, যারা এখনো বৃদ্ধ হয়েছে, যাদের কিন্তু এখনো মনের তারুণ্য যায় নাই, তারা জেগে আছে অতন্ত্র প্রহরী হিসাবে। পারবেন না বাংলার মাটিকে কালিমা লিপ্ত করতে, কখনোই পারবেন না। এই মনোবল দিয়ে, এই শক্তি দিয়ে, সত্য সুন্দরের পূজা দিয়ে তারা কিন্তু বাংলাদেশকে বরাবর মুক্ত রাখবে। পৃথিবী নামক গ্রহ যতদিন থাকবে, ততদিন বাংলাদেশ থাকবে। পৃথিবী নামক গ্রহ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে। বঙ্গবন্ধুকে আপনারা বুলেট দিয়ে তার শরীরকে ঝাঁঝরা করেছেন, তার স্বপ্নের মৃত্যু ঘটে নাই। কোটি কোটি মানুষের অন্তরে বঙ্গবন্ধু আছে, বঙ্গবন্ধুর আদর্শ আছে। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, পৃথিবী ব্যাপী ভালোবাসে। আমি সাউথ আফ্রিকায় গেলাম পরিবেশ সম্মেলনে এই কয়দিন আগে, সম্প্রতি। ওখানেও বঙ্গবন্ধুর যখন নাম শুনে বলে হি ইজ গ্রেট লিডার, হাউ কিল্ড হিম, কিভাবে তাকে তোমরা হত্যা করো। আমার নেলসন ম্যান্ডেলাও তো তার একজন উত্তরসূরি
ওই ওরা আবার গোলাম আজমের উত্তরসূরি গোলাম আজম দেখা যাবে ওনাদের পাশে বসে গেল ওনাদের যারা গাইতে থাকবে আমার উত্তরা যায় এই বলে তাদের চরিত্র। তারা ক্ষমতায় যাওয়ার জন্য পারেন হেমরাজ নাই, রাতকে দিন দিনকে রাত, সত্য মিথ্যার তেমন কোনো বিভেদ তাদের মধ্যে নাই। তারা এদেশের ক্রাইমরা, তাদের নামে মির্জাপুরকে মানুষ এখন গালি দেয়। 100-200 বছর পর সত্যি ইতিহাস লেখা হয়, তারা ইতিহাস বিকৃত করতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ সত্য উদ্ঘাটন করতে জানে, মিথ্যার উপর বসবাস করে না। তারা যদি সত্য নিয়ে বসে অন্যায় আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে, না হলে আপনি যে এখানে আছেন আপনার এখানে কোনো নিরাপত্তা থাকবে না। হুট করে একটা মানুষ আপনাকে অস্ত্র করবে। আইনের শাসনকে তার গতিতে চলতে দিতে হবে। আপনি হুট করে একটা মানুষকে খুন করবেন, এটা হতে দেওয়া যায় না। এটা অরাজকতা বিশৃঙ্খলা একটা দেশকে কলুষিত করে। আপনার কাছে 1000 কোটি টাকা আছে, কিন্তু আপনার একটা ছেলে নষ্ট হয়ে গেছে, সেই 1000 কোটি টাকার কোনো মূল্য নাই। আছে আপনার 1000 কোটি টাকা আছে, আপনার স্বাস্থ্য ভালো নেই, কোনো মূল্য আছে। কিন্তু ক্ষমতায় যাওয়া যায় লুটপাট করে, তাদের কাছে তো এটার মূল্য নাই। ব্যবস্থেন গড়হানা হোক দেশ কানানো হোক, এখন কিন্তু আইন কেন ফিরে যাওয়া হবে, গড়হানা হোক দেশ কানানো হোক, হতাই বাংলাদেশ বুঝুন তো। অনেক গড় বললেও কিন্তু সমস্যা নাই, কিন্তু বাংলাদেশেও আগুন লাগে সমস্যা, কেউ পাইতেন না। এখানে যদি আপনার ঘরে 8টা ছেলে আছে, 8টা ছেলে যদি একতাবদ্ধ থাকে, আপনাদেরকে প্রতিবেশী কেউ ধ্বংস করতে পারবে না, পারবে? কোন দেশ পারবে না। তখন বাংলাদেশের আমরা জনতারা যদি এক কাতারে থাকি, আমরা যদি একত্রিত থাকি, 2-4 জন যারা এখনো পাকিস্তান বানাতে চায় এটাকে, তারা কিছুই করতে পারবে না। কারণ আমরা বারবার প্রমাণ করেছি যে আমাদের 20,000 TNT টন হিরোশিমা নাগাসাকি ধ্বংস করেছিল, তার চেয়েও বাংলার প্রতিটি মানুষের মনোবল অনেক 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 গুণ বেশি। সেই মনোবল দিয়ে বাংলাদেশকে আমরা সবসময় শত্রুমুক্ত রাখবো এবং যে কোনো সমস্যা আমরা মোকাবেলা করে বাংলাদেশকে শান্তিতে বসবাস করতে আমরা প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করব। একা শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়, একা কোন মানুষের পক্ষে দেশকে শান্তিতে রাখা সম্ভব নয়। সেজন্য 16 কোটি মানুষের 32 কোটি হাত প্রয়োজন। এসে আমার উপর চক্ষু রাখাতে পারবে না। আমার দেশ, আমার মাটি, আমার মা, এই জল বাতাস সব আমার, এই আমার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, কেউ চোখ রাঙাতে পারে না। সেজন্য আমাদেরকেই একতাবদ্ধ থেকে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে কাউকে এখানে এসে আমরা ঠাঁই করে নিতে দিব না। তারপর আমাদের শান্তি আসবে। শিক্ষার আলো জ্বালান। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনাদেরকে। এই শীতের কনকনে সময়ে আমি সেই চট্টগ্রাম শহর থেকে, এটাও চট্টগ্রাম, কিন্তু ওখান থেকে এসে শুধু বললাম যে ভালোবাসার টান। আমি চাই আপনাদের ভালোবাসার অত্যাচার পাই। ভালোবাসার অত্যাচার রবীন্দ্রনাথ বহু আগেই বলে গেছে, সেই কারণে ছুটে এসেছি। যদি আমি আপনাদেরকে আমার কথা বলে অন্তত একটা সেকেন্ডের জন্য শান্তি দিতে পারি অথবা কাউকে মোটিভেটেড করতে পারি, তাহলে আপনার আমার এখানে আসা, আজকে আসাটা সার্থক হবে বলে আমি মনে করি। আপনাদের সময় আমি বেশি নিতে চাই না। অনেক কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে এবং এত শান্তভাবে আমার কথা শুনেছেন, আমি ঋণী হয়ে গেলাম আজীবন আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। আমি আর বক্তব্য রাখতে চাই না। সবাইকে চার দাওয়াত দেয় আমার ভাষায়, অন্তত রংটা আপনাদেরকে খাওয়াবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমি মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার কামনা করছি। সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবেন, সাতকানিয়াতে আলোর মশাল জ্বালাবেন, যে আলোর মশাল পুরা বাংলাদেশে জ্বলবে, যুদ্ধাপরাধীদের বিচার হবে।